শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা। সোমবার বিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে রুশ ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে বৈঠকে এমন আগ্রহের কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। তিনি রুশ বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। বিসিসিআই সভাপতি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, হালকা প্রকৌশল পণ্য, প্লাস্টিক প্রক্রিয়াজাত খাদ্য এবং অন্যান্য পণ্যে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের নিযুক্ত রাশিয়ার ট্রেড কমিশনার ডক্টর আলেকজান্ডার রাইবাস। তিনি বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক ক্ষেত্রে দারুণ সম্ভাবনা বিরাজ করছে, যা কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির তাগিদ দেন তিনি। বাংলাদেশের মতো রাশিয়াও দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে B2B মিটিং আয়োজনের আগ্রহ কথা জানান। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ডি ম্যান্টিটস্কি। I request His Excellency open an bank in Bangladesh so that we can import from your country directly. Now you are imported your country, especially wheat, especially lentils and chickpeas, lot of things. But we are importing from third country. Those are who is a multinational company, but not from your direct from your Russia. This is where you are losing your target, and we are also losing our target. দর্শক, আপনারা এরই মধ্যেই জেনে গেছেন ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 19 জেলার প্রায় 40 লাখ মানুষ। এমনটা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি। এছাড়া উপকূলীয় এলাকায় প্রায় 9,500 আশ্রয়কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে 8 লাখেরও বেশি মানুষ। পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 160টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। তাণ্ডব চালিয়ে উপকূল থেকে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, তবে রেখে গেছে তার ক্ষত। তীব্র ঝড় সাথে ভারী বর্ষণ নিঃস্ব করেছে লাখো মানুষকে। উপকূলে রিমালের তাণ্ডবে হাজার হাজার বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। গ্রামীণ সড়ক এবং বেড়ি বাঁধ ভেঙে পানিতে ভাসছে শত শত গ্রাম, পানিবন্দী লাখ লাখ মানুষ। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে দিগ্ভ্রান্ত উপকূলের মানুষ। উপকূলে বিদ্যুৎ নেই মোবাইল ফোনের নেটওয়ার্ক, ঘরেও খাবার নেই অনেকের। এতে সবচেয়ে বেশি কষ্টে সময় পার করছেন নারী, শিশু ও বৃদ্ধরা। নতুন করে মাথা তুলে দাঁড়ানোর দুশ্চিন্তা এখন উপকূলবাসীর। অল্প সময়ের ভিতরে 1 মিনিটের ভিতরে পানি উঠতে গেছে উড়িয়ে। পানি ওঠার পরে যেমন আশমুড়ার ক্ষোভ টোপ, ছাগল বেড়ার ক্ষোভ, এগুলো মনে করেন বাসায় লয়ে গেছে। মানে রাখবো এরকম কোনো পরিবেশ হয় নাই। এরকম পানি ছিদুরও এত পানি ওঠে নাই। বাড়ি ঘর সব মাদি সুদি সব লয়ে গেছে। আঙুর যাইবারও কোনো জায়গা নাই, যাইতাম হারিয়ে না, মনে করছিলাম জোয়ার আই আবার চলে যাবে কই। আমরা এখনো সরকারি কোনো সহযোগিতা পাইনি। এখানে কত মানুষ বাতে পানি কষ্ট করছে। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির সবশেষ খবর জানাতে এবার সরাসরি যাচ্ছি পটুয়াখালীতে। আমাদের সহকর্মী রয়েছেন শিকদার জোবায়ের, এছাড়াও বরগুনায় আমাদের সহকর্মী রয়েছেন। আমরা যোগাযোগের চেষ্টা করব, সেখানকার সবশেষ আপডেট জানবো। শুরুতে আমরা বরগুনায় যেতে চাই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব সম্পর্কে জানতে। সুমন শিকদার, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। বরগুনায় আমরা আসলে যেটি দেখছিলাম যে ঘূর্ণিঝড়ের যে ক্ষত, সেটি আসলে আপনারা সচক্ষে দেখছেন। মানুষের কাছে কি ধরনের সহায়তা পৌঁছাচ্ছে কিনা, বা তারা আসলে কিভাবে বেঁচে থাকার সংগ্রাম করছেন, আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে ঘূর্ণিঝড় রিমাল যে উপকূলে আঘাত এনেছিল এবং তার ক্ষত কিন্তু এখনো স্পষ্ট এবং জল করছে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি, আমি যদি এই পিছনটিতে দেখাতে চাই, আপনি যদি একটু দেখেন যে এখানে একটি ঘর ছিল, যে ঘরটির উপরে কিন্তু আসলে গাছ পড়ে পুরো ঘরটি কিন্তু একদম বিধ্বস্ত হয়ে গেছে এবং এইখানে এই যে যার ঘরটি বিধ্বস্ত হয়ে গেছে সে কিন্তু এখানেই তার জীবিকা নির্বাহ করতেন, একটি হোটেল পরিচালনা করে এবং এটা দিয়ে কিন্তু আসলে তার যে দৈনন্দিন আয় বা তার যে জীবন ও জীবিকা সেটি তিনি নির্বাহ করতেন। কিন্তু এই ঘরটি বিধ্বস্ত হয়ে যাওয়ার ফলে তিনি কিন্তু খুব অসহায় হয়ে পড়েছেন। শুধু এই ঘরটি নয়, আমি যদি পুরো জেলার চিত্রটা একটু আপনাকে বলতে চাই যে পুরো জেলা জুড়েই কিন্তু ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন রয়েছে এবং আমরা সকাল থেকে যেমনটি জানাইছিলাম যে বরগুনায় কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়গুলো জানানো হয়েছে যে প্রাথমিকভাবে বরগুনায় কিন্তু উচ্চ জোয়ার এবং যে ঘূর্ণিঝড় রিমালের প্রচন্ড বৃষ্টি এবং বাতাসের কারণে কিন্তু বরগুনার 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এছাড়াও প্রায় 17,000 ঘরবাড়ি আংশিক এবং সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আমরা মৎস্য বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। মৎস্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছিল যে বরগুনায় কিন্তু প্রায় 5,000 হেক্টর যে মাছের ঘের রয়েছে সেই মাছের ঘের নষ্ট হয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে এবং এই সকল জায়গায় যারা মাছ চাষ করেছিল তারা কিন্তু প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে যেটুকু জানানো হয়েছে যে বরগুনায় কিন্তু 6,000 হেক্টর কৃষি জমি জোয়ারের পানি এবং বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণ গাছপালা এবং ঘরবাড়ি কিন্তু বরগুনায় ভেঙে গেছে, প্লাবিত হয়েছে এবং বরগুনা সদর, পাথরঘাটা এবং তালতলী এবং আমতলী উপজেলার বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধে ভাঙন দেখা দেওয়ায় এই সকল যে এলাকার মানুষ তারা কিন্তু পানিবন্দী অবস্থায় দিন যাপন করতেছে। এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবু কামরুজ্জামানের কাছে। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এ পর্যায়ে দর্শক চেষ্টা করব, আমাদের আরেক সহকর্মী রয়েছেন, আমরা এবারে পটুয়াখালী থেকে আমরা চেষ্টা করবো আপনার শিকদার জুবাইর, আপনার কাছে একটু জানতে চাইবো যে তাণ্ডব আসলে হয়ে গেছে, এই ক্ষতি আসলে অপূরণীয় ক্ষতি মানুষের, তাদের আসলে কাছে কি ধরনের সহযোগিতা পৌঁছানোর কোনো রকম দেখছেন কিনা, কার্যক্রম দেখছেন কিনা, তারা আসলে কিভাবে বেঁচে থাকছেন? বাবু ধন্যবাদ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ে মৎস্যজীবীরা, মৎস্য চাষিরা, যাদের ঘের ছিল, ঘেরগুলো পানির নিচে ডুবে গেছে। এখানের মানুষের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে চিংড়ি ঘের, কোরাল মাছের ঘের। এই চিংড়ি ঘের এবং কোরালের ঘের কিন্তু পানির নিচে চলে গেছে। প্রায় 1,000-এর বেশি ঘের কিন্তু এই মুহূর্তে পানির নিচে রয়েছে এবং ঘর বাড়িগুলো কিন্তু অনেকটাই ভেঙে গেছে। এখানে আমরা সংখ্যা এখনো বলতে না পারলে ধারণা করা যাচ্ছে যে পটুয়াখালী জেলায় 1,000-এরও বেশি ঘর আংশিক এবং পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও যে এখানকার যে বেড়িবাঁধগুলো রয়েছে, পটুয়াখালী জেলার 4টি বেড়িবাঁধ ভেঙে গেছে, ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বিশেষ করে রাঙ্গামালী উপজেলার যে চরমন্তাজ রয়েছে, চরমন্তাজের চর আন্ডা, চর কাশেম রয়েছে, এ সকল এলাকায় মানুষ পানিবন্দী জীবনযাপন করছে। যে সকল মানুষগুলো দিন এনে দিন খায়, প্রতিদিনের কাজ প্রতিদিন করে খায়, এই সকল মানুষগুলো রয়েছে চরম হতাশার মধ্যে। কারণ 3 থেকে 4 দিন পর্যন্ত এই সকল পরিবারের কিন্তু চুলা আগুন জ্বলছে না, রান্নাবান্না করতে পারছে না, তাদের কিন্তু বাজার সদায় ঘরে নিয়ে ভাসিয়ে নিয়ে গেছে এবং সবচেয়ে বেশি কষ্ট করছে এলাকার মানুষগুলো। এবং যাদের ঘরগুলো ভেঙে গেছে তারা কিন্তু ঘরগুলোকে এখন আবার নতুন করে প্রস্তুত করার জন্য কিন্তু চেষ্টা করছে। আর এখানের যে ঘরগুলো খুবই জরাজীর্ণ হয়ে আছে। গতকাল ঝড় যে তাণ্ডব ফানছিল, একটানা কয়েক ঘন্টার যে তাণ্ডব, এটা ধারণা করা যাচ্ছে এর আগের যে ঘূর্ণিঝড়গুলো ছিল তার চেয়ে অনেক বেশি শক্তি সঞ্চয় করে কিন্তু এই ঘূর্ণিঝড় গতকাল আঘাত করেছে এবং দীর্ঘ টাইম ধরে আগের রাতের সেই 11টা থেকে শুরু করে পরের দিনের 2টা পর্যন্ত কিন্তু এরকম কঠিন আকারে তাণ্ডব চালিয়েছে। এবং পটুয়াখালী জেলায় এর আগের ঘূর্ণিঝড়গুলোতে মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি বলেছেন যে এলাকার মানুষদেরকে যেই ক্ষতি হয়েছে তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং এদের পাশে দাঁড়াবেন। এতটুকু ছিল পটুয়াখালী থেকে এই মুহূর্তে আমার কাছে সবশেষ। ফিরছি স্টুডিওতে, কামরুজ্জামান। অনেক ধন্যবাদ জুবাইর আপনাকে। আমরাও আশা করব যে দুর্যোগ প্রতিমন্ত্রী নিশ্চয়ই বা দুর্যোগ মন্ত্রণালয় চেষ্টা করবেন তাদের যথার্থ সহযোগিতা পৌঁছে দিতে। আমরা আরেক সহকর্মী রয়েছেন, আমরা এ পর্যায়ে যেতে চাই
লক্ষ্মীপুরে যেতে চাই। লক্ষ্মীপুরে পাভেল রয়েছেন। পাভেল, আমরা আসলে বরগুনা থেকে জানছিলাম, পটুয়াখালী থেকে জানছিলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আপনার এলাকার অবস্থা কি এবং সেখানকার মানুষজন কি বলছেন? সেখানে ত্রাণ বা সহযোগিতা পৌঁছানোর বিষয়ে কোনো উদ্যোগ দেখছেন কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি ঘূর্ণিঝড় রিমালের কথা বললেন, আসলে ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহ যে তাণ্ডব, সেই তাণ্ডবের কথা এখানকার যে লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় মানুষ তারা আসলে বুঝতে পারছেন না। আসলে এখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য এখানকার যে ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন তারা চেষ্টা করছেন। কারো ঘর ছাউনি উড়ে গেছে এবং কারো ভিটে মাটি তারা হারিয়েছেন, তারা এই সংস্কার কাজে এখন ব্যস্ত রয়েছেন। আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর সদরের মধুচৌধুরীহাট এলাকায়। এখানে আসলে ঘূর্ণিঝড়ের যে প্রভাবের কারণে লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে। তবে একটু আগে এখানে একটি ফেরি এখান থেকে চলে গেছে, যে ফেরিতে করে এখানকার যারা আটকা পড়া যাত্রীরা ছিল তারা চলে গেছেন। আমরা এখান থেকে কথা বলেছি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুসের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এখানে আসলে 285টি ঘর বিধ্বস্ত হয়েছে এবং তাদেরকে খাদ্য সহায়তার কথা বলেছেন, যে খাদ্য সহায়তা দেওয়া হবে, তালিকা প্রণয়নের কাজ চলছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে পুরো জেলা। পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আসলে যেটি জানানো হয়েছে যে এখানে 42টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, এখানে 6000 পয়েন্টে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং 50টি ট্রান্সফরমার বিনষ্ট হয়েছে বলে জানিয়েছেন। এছাড়া এখানে 2500 থেকে 3000 মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। এই কারণে আসলে এখানে বিদ্যুৎ সংযোগ সরবরাহটা আসলে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন। এদিকে সাধারণ মানুষ আসলে বিভিন্ন ভাবে আসলে বিদ্যুৎ না থাকার কারণে তাদের সমস্যার কথা জানিয়েছেন। অনেকের ফ্রিজের রাখা বিভিন্ন পণ্য আসলে নষ্ট হয়ে যাচ্ছে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। আসলে ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহতা, আসলে এখানে যেটি বলেছেন অন্যান্য ঘূর্ণিঝড় থেকে এর ইয়ে ছিল অনেক বেশি। এই কারণে আসলে এখানে ক্ষয়ক্ষতি। জি পাভেল, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে ঘূর্ণিঝড়ের ঝড় পরবর্তী যে ক্ষতি সেটি সত্যিকার অর্থে অবর্ণনীয় এবং অপূরণীয়। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন এলাকা থেকে, উপকূলীয় এলাকা থেকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সবশেষ চিত্র। নিউট্রাল ডেটা বিজনেস আওয়ারে আজকে সংবাদ বিশ্লেষণ করতে চাই আমরা ঘূর্ণিঝড়ের আর্থিক ক্ষতি ও করণীয় এই শিরোনামে, এবং আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হচ্ছেন, ডক্টর জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, একজন কৃষি অর্থনীতিবিদ। আমরা স্বাগত জানাতে চাই তাকে। ডক্টর জাহাঙ্গীর আলম, স্বাগত জানাচ্ছি আপনাকে নিউট্রাল ডেটা বিজনেস আওয়ারে। আমরা আসলে শুরুতেই দর্শকদেরকে দেখাচ্ছিলাম যে উপকূলীয় অঞ্চলের যে ঝড় পরবর্তী যে তাণ্ডব, তাদের যে জীবনযাত্রা, এখন যে সংগ্রাম তাদের, আসলে এই সংগ্রামটি আসলে অনেক দুর্বিষহ। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, আমাদের হাতে আরও রিপোর্টও রয়েছে, সেখানকার যে কৃষির যে ক্ষতি, সেখানকার যে মৎস্যজীবীর যে ক্ষতি, সার্বিক ক্ষতির বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে অনুরোধ করব যে আপনি যদি একটু জুমে, আমরা যেহেতু আপনাকে আরেকটু স্পষ্ট দেখতে চাই, আপনি যদি একটু সেন্ট্রালি আপনাদেরকে একটু আপনার জুমটা একটু মাথার উপরের জায়গাটি একটু কমিয়ে নিচের দিকে আপনাকে, তাহলে আপনাকে আরও স্পষ্ট দেখতে পাবো আমরা। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। জি আমি শুনতে পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে শুরুতেই যেটি জানতে চাইবো যে এই যে ক্ষতি, এই ক্ষতি আসলে তাদের আসলে পুষিয়ে নেওয়ার সুযোগ নেই এই মুহূর্তে, নানান রকম দুর্ভোগ। শুরুতে আসলে তাৎক্ষণিক উদ্যোগগুলো কি হতে পারে, এবং বিশেষ করে কৃষির যে ক্ষতি, মৎস্যজীবীর যে ক্ষতি? ডক্টর জাহাঙ্গীর। কৃষি, মৎস্য, পশুপালন সব ক্ষেত্রেই আসলে এই ঘূর্ণিঝড় আঘাত এনেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে কৃষকদেরকে। তো শস্য কৃষি খাতে, যেটা ফসল কৃষি খাত আমরা বলি, সেখানে এখন স্ট্যান্ডিং ক্রপস এর মধ্যে বোরো যে কিছু ছিল কাটার বাকি, সেটা তো 5 to 10% ছিল। এটা যখন অ্যানাউন্স হয়েছে ঝড় হবে, তার সঙ্গে সঙ্গেই কৃষি বিভাগ থেকে বলা হয়েছে কেটে ফেলার জন্য, এবং তারা হয়তো এটা কেটে ফেলেছে। কিন্তু আউশ, যেটা স্ট্যান্ডিং ক্রপ, তারপরে বোনা আমন, ভুট্টা এবং পাট, এইগুলোর ক্ষতি হয়েছে। যে আউশ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা খুবই স্বাভাবিক, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো আউশ আবার নতুন করে গুজে দেওয়া সম্ভব হবে। কিন্তু ভুট্টা
এবং পাট, এটা যে ক্ষতি হয়েছে এটা হয়তো এখন আর নতুন করে করা যাবে না। আর পাটের ক্ষেত্রে হয়তো সার্বিকভাবে যে ক্ষতি হয়েছে এটা হয়তো আমি বলছি না, তবে পাট পড়ে গেছে এবং তাতে তাতে করে কিছু তো ক্ষতি হবেই। আরেকটি বিষয় হলো যে তেল জাতীয় ফসলের মধ্যে চীনাবাদাম এবং তিল, এগুলো আপনাদের এই উপকূলীয় এলাকার মধ্যে প্রচুর পরিমাণে হয়। তো এইগুলোর খুবই ক্ষতি হয়েছে এবং এটা একেবারেই এটা এখন আর কিছু করা যাবে না। এটা কৃষকদের জন্য পুরাটাই লস, পুরাটাই ক্ষতি। আরেকটি জিনিস হলো যে আমরা মশলা ফসলের মধ্যে যেগুলো হয় এখন, এই যে আদা, পেঁয়াজ, মরিচ, বিশেষ করে মরিচ, এগুলো তো পানির নিচে তলিয়ে গেছে এবং পানির নিচে তলিয়ে গেলে যদি এটা 24 ঘন্টার বেশি হয়, এমন হতে পারে যে 48 ঘন্টা পর্যন্ত পানি না সরে গেলে একেবারে টোটাল ড্যামেজ হবে। আরেকটি ব্যাপার হলো যে এখন শাকসবজি, বিভিন্ন ধরনের সবজি তো পুরোপুরি ক্ষতি হয়েছে। যে শাকসবজির মধ্যে যেমন ডাঁটা শাক, পালং শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, তারপরে লাউ, এগুলো যখন পানিতে ভেসে গেছে এবং পানি যখন অনেক, এবার তো পানির তোরও বেশি এবং পানি অনেক উঁচুতে পানি প্রবাহিত হয়েছে, কাজে এগুলো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ফলের সময়, ফলের মধ্যে আম, সাতক্ষীরা তো প্রচুর আম হয় এবং এই আম বিদেশেও যায়, কাজে আমের ক্ষতি হয়েছে। কাঁঠাল, লিচু, এগুলো, আনারস, কলা, পেঁপে, অনেক কলার বাগান আছে, যে কলার বাগানগুলো ধ্বংস হয়ে গেছে। তো এইরকম পরিস্থিতিতে কৃষি এবং বিশেষ করে শস্য কৃষি এবং এখানে যে আপনার ফলমূল, এগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনি যেটা বলছিলেন যে মৎস্য ক্ষেত্র, কারণ মাছের ঘের, কাঁকড়ার চাষ, এগুলো কিন্তু উপকূল এলাকায় হয় এবং এগুলো সবই এক্সপোর্টেবল কমোডিটি। এবং এখানে আমাদের যেমনি ভাবে আমাদের কৃষকদের সবার ক্ষতি হয়েছে, প্রায় সব মাছ বেরিয়ে চলে গেছে, কাঁকড়া বেরিয়ে চলে গেছে। তো এগুলো আবার নতুন করে চাষ করতে হবে, আর এতে করে আমাদের এক্সপোর্ট আর্নিংটা আমাদের ইমিডিয়েটলি বাধাগ্রস্ত হবে। আরেকটি জিনিস হলো যে আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে স্যার? জি জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি অনেকগুলো বিষয়, জি স্যার, আমরা শুনতেও পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। একটু আপনাকে দেখতে অসুবিধা হচ্ছে, আপনি নিজেই যদি একটু দেখেন। আমরা এখন আরো আগে থেকে যদি আপনারা বলতেন তাহলে হয়তো এটা একটু সেট করে ফেলা যেত। এখন এর চাইতে বেশি আর কিছু করা সম্ভব না। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই মৎস্য ছাড়াও পশু সম্পদ খাতে, বিশেষ করে পশু পাখির মধ্যে আমরা মোরগ, হাঁস, এগুলোকে ধরি, মোরগ, মুরগি, হাঁস, এগুলো তো বন্যার তোরে এগুলো ভেসে যায় এবং এগুলো আর ফিরে আসে। কিন্তু এর সঙ্গে সঙ্গে গবাদি পশু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ কিছুদিন আগে আপনার দীর্ঘ খরার কারণে পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, পশুর ওজন কমে গেছে, অনেক পশু মারা গেছে হিট স্ট্রোকে। এখন আবার এই বন্যা এবং এই ঘূর্ণিঝড়, এর কারণে অনেক পশু ভেসে গেছে, যেগুলো পশু দড়ি দাগানো থাকে, সেই দড়িগুলো কোথাও হয়তো পেঁচ খেয়েছে, তারপর এটা একেবারে মরে গেছে। এরকম প্রচুর গরু ভেসে আসছে, এই খবর আমরা শুনেছি। আর আপনি সুন্দরবনে এবার কিন্তু সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুন্দরবনে যে বন্য প্রাণী আছে, সেই প্রাণীগুলো খুবই ক্ষতির মুখোমুখি হয়েছে এবং কিছু প্রাণী ভেসে আসছে নদীর জলে, এটাও আমরা শুনতে পাচ্ছি এবং আপনারা দেখিয়েছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। কাজে সার্বিকভাবে আমাদের কৃষি এবং পরিবেশ দারুণভাবে বিঘ্নিত হয়েছে এবং এই অবস্থায় নতুন করে আবার এইটাকে রিবিল্ড করতে হবে। বিশেষ করে কৃষিখাতে এখন ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে, বিশেষ করে উপদ্রুত এলাকায়। তবে একটা কথা হলো যে এটা সারা বাংলাদেশে এর প্রভাব কম, কিন্তু উপকূলীয় এলাকায় খুবই বেশি এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবকিছু হারিয়েছে। কাজে আজকে এই উপকূল এলাকায় নতুন করে পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করতে হবে এবং নতুন করে আমাদের ফসল, মৎস্য,
পশু পাখি এগুলো চাষাবাদ এবং প্রতিপালন নতুন করে করতে হবে এবং তার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে, যার পরিকল্পনাটা যেমন আমাদের ফসল ভিত্তিক পরিকল্পনা করা দরকার এবং মাছের ক্ষেত্রে, পশু সম্পদের ক্ষেত্রে আলাদাভাবে পরিকল্পনা করা দরকার। আমরা জানি যে সামনে বাজেট এবং এই সময়ে আমাদের একটি বিষয় এই যে উপকূল এলাকায় সবসময় কোনো সময় দুইবারও খুব ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঝড়ের কারণে। এখানে জি স্যার, আমরা বিভিন্ন স্যার শুনতে পাচ্ছেন আশা করি। এই পুনর্বাসন একটা ফান্ড যদি গড়ে তুলতে পারি এবং এইবারের বাজেটে যদি আমরা এটা সংযোজন করতে পারি তাহলে এটা উপকূল এলাকার মানুষের জন্য খুবই উপকার হবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। একটি চমৎকার প্রস্তাব দিয়েছেন যে এবারের বাজেটে নতুন করে এটি আসলে ভাববার সুযোগ রয়েছে এরকম একটি সময়ে। স্যার, আবারও ধন্যবাদ জানাই। আমাদের সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করছি। আপনি সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যে আমাদেরকে। পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনাকে আবারও পাবো সেই প্রত্যাশা জানিয়ে স্যার আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। জি দর্শক, আমাদের সঙ্গে ডক্টর জাহাঙ্গীর আলম যুক্ত ছিলেন, কৃষি অর্থনীতিবিদ। কথা বলছিলেন ঘূর্ণিঝড়ের আর্থিক ক্ষতি ও করণীয় এই বিষয় নিয়ে। নিউট্রাল টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতি নিবার। ফিরবো শেয়ার বাজার আপডেট এবং অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত নিউট্রাল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছে বাবু কামরুজ্জামান। বাজার পরিস্থিতি নিয়ে মানুষের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। প্রতিনিয়ত মনিটরিং চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। সোমবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্যের দাম পর্যালোচনা ও নিয়ন্ত্রণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও জানান, চালের উৎপাদন ভালো হয়েছে, তাই কোনো ঘাটতি নেই। ডিমের দাম কিছুটা বেশি, তবে মজুত করে রাখার খবর আছে, তাই তদারকি চলছে। আগামীতে বাজার ব্যবস্থা সুষ্ঠু হয় সে ব্যাপারেও পর্যালোচনা হয়েছে বৈঠকে। এসব কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের লভ্যাংশের প্রথম 50,000 টাকার উপর উৎসে কর মওকুফের আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু। মঙ্গলবার ঢাকা ক্লাবে আয়োজিত প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় মূলধনী মুনাফা বা ক্যাপিটাল গেইনের উপর করারোপ না করার আহ্বান জানানো হয়। ডিএসসি চেয়ারম্যান মনে করেন, শেয়ার লেনদেনের উপর ব্রোকারেজ হাউসগুলোর উৎসে কর 0.05% থেকে কমিয়ে 0.02% করা প্রয়োজন। বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হারের ব্যবধান 10 থেকে 12.5% করতে হবে। দর্শক, এবার আজকের বাজারের সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই। সপ্তাহের তৃতীয় কার্যদিবস আমরা পুঁজিবাজারের সবশেষ আপডেট দেখে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যদি দেখি যে টানা 9 দিন পতনের পর গতকাল কিন্তু উত্থান হয়েছিল। আজকে আবার দেখতে পাচ্ছি বাজারের কিন্তু পতন হয়েছে। বড় ধরনের পতন হয়েছিল 1-2 দিন আগে আমরা দেখেছি। আজকে যদিও 8 পয়েন্ট কমেছে এখন পর্যন্ত। ডিএসির প্রধান সূচক ডিএসিএক্স 8 পয়েন্ট কমে 5,302 পয়েন্টে অবস্থান করছে। বেলা 1:30 নাগাদ যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে করে আজকেও কিন্তু লেনদেনের খুব বেশি গতি নেই। আসলে গত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি লেনদেনে ভাটা। এখন পর্যন্ত 345 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে এবং হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে 131টির দর বেড়েছে, 220টির দর কমেছে এবং 43টির দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম কমার তালিকায় আজকে বেশিরভাগ। এর আগে আমরা দেখেছিলাম যে 1 লাফে কিন্তু 70 পয়েন্ট বেশি সূচক পড়েছিল এবং 3% শেয়ারের দর কমেছিল মাত্র 2 দিন আগেই। আজকে আমরা দেখতে পাচ্ছি সরিয়া সূচক সেটি 3 পয়েন্ট কমে অবস্থান করছে 1156 পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে DS30 সূচক সেটিও 9 পয়েন্ট কমে অবস্থান করছে 1891 পয়েন্টে। সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু পুঁজিবাজারের সূচকও নিম্নমুখী এবং লেনদেনেও ভাটা রয়েছে। এখন পর্যন্ত যেটি বলছিলাম যে 345 কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে। সব মিলিয়ে সামনে বাজেট আসছে, কিন্তু বাজারে আসলে গতিশীলতা দেখা যাচ্ছে না। বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের দোলাচল দেখা যাচ্ছে, অনাস্থা দেখা যাচ্ছে, ক্রেতা শূন্য বাজার হয়ে পড়ছে কখনো কখনো। তো এই হচ্ছে আজকের পুঁজিবাজারের সবশেষ আপডেট। আমরা এবারে মুদ্রা বাজার পরিস্থিতি জানাতে চাই আপনাদেরকে।
শুরুতে মার্কিন ডলার। আমরা জানি যে এখন বাংলাদেশ ব্যাংক নতুন যে দর নির্ধারণ করেছে, আনুষ্ঠানিক দর 117 টাকা, সেটিতেই এখন সোনালী ব্যাংকে দেখানো হচ্ছে এক ক্রয় মূল্য, এবং 1 টাকা বেশিতে বিক্রি করা হচ্ছে 118 টাকা। খোলা বাজারে সেটি আরেকটু বেশি। ইউরো 125 টাকায় কেনা হচ্ছে এবং 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড 143 টাকায় কেনা হচ্ছে, 147 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান রয়েছে 13 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 17 টাকা। সৌদি রিয়াল 26 টাকায় কেনা হচ্ছে, 31 টাকায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কেনা হচ্ছে এবং 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। মুদ্রার পর স্বর্ণের বাজার। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত হালনাগাদ করে থাকেন। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ, সেটি এখন প্রতি ভরির দাম পড়বে 1,17,000 টাকা, এবং 21 ক্যারেটের যে স্বর্ণ, সেটি 1,11,846 টাকা প্রতি ভরির দাম পড়বে। এবং আপনি যদি 18 ক্যারেটের স্বর্ণ কিনতে চান, আপনার জন্য খরচ পড়বে 95,866 টাকা প্রতি ভরি, এবং সনাতন স্বর্ণে খরচ পড়বে 79,257 টাকা। পাশে গ্রাম প্রতি দর দেখানো আছে। 1 ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই দরটি নির্ণয় করা হয়েছে। স্বর্ণের পর আমরা রূপার দাম দেখে নেব। রূপার বাজার অনেকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা, সেটি প্রতি ভরি 2,098 টাকা আগের দামে বিক্রি হচ্ছে, এবং 21 ক্যারেটের রূপা 2,005 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের যে রূপা রয়েছে, সেটি 1,714 টাকা প্রতি ভরি, এবং সনাতন যে রূপা আছে সেটির প্রতি ভরির দাম পড়বে 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের সবশেষ আপডেট এবং দরদাম। এ পর্যায়ে আমরা আজকের একনেক ব্রিফিং, অর্থাৎ আগারগাঁয়ে একনেক ব্রিফিংয়ের পর পরিকল্পনা মন্ত্রী সেখানে কথা বলেন, ব্রিফিং করেন। সাধারণত আমরা এই মুহূর্তে সরাসরি পরিকল্পনা প্রতিমন্ত্রী আমরা যেতে চাই একনেক ব্রিফিংয়ে, সেখানে আলোচনা করছেন। আমরা সরাসরি যুক্ত হতে চাই একনেক ব্রিফিংয়ে। আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করব যে আজকের সভা সম্পর্কে যে বস্তুনিষ্ঠ তথ্য, সেগুলো আপনারা জানেন, সরবরাহ করবেন, এবং এর মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়ার যে স্বপ্ন পথ, যে রোড ম্যাপ, সেটি আমাদের জন্য আরো বেশি মজবুত এবং দৃঢ় হবে, এবং আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের বাংলা এবং আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যে ভিশন, সেই ভিশন অর্জনে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে আজকে এখানে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একনেক ব্রিফিংয়ে যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁয় পরিকল্পনা মন্ত্রণালয়ে। নিটল টাটা বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। দর্শক, আমরা এই পর্যায়ে আরও একবার রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে যেতে চাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত একনেক সভা শেষে সেখানে ব্রিফিং করছেন, এই মুহূর্তে কথা বলছেন পরিকল্পনা মন্ত্রী। আমরা পরিকল্পনা মন্ত্রীর কথা শুনতে চাই। করে দেওয়ার চেষ্টা করা হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী পানির জন্য বলেন, পানির ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়, এটা হলো বড় প্রয়োজনীয়তা। আর একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে, অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলি নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দেন যে দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও খুব কষ্ট বাড়বে মানুষের, সেই শেষ করলাম। তারপরে আমরা আমাদের অন্য মিটিং শুরু করলাম। তো মিটিংয়ে আমরা এই প্রজেক্ট সম্বন্ধে আপনাদের বলেন, প্রজেক্টগুলি পাস করা হয়েছে। এর মধ্যে একটা প্রজেক্ট আছে, সে সম্বন্ধে সচিব মহোদয় বলবেন আরও বৃত্তান্ত। একটা প্রজেক্ট আছে, সে অত্যন্তই কঠিন একটা প্রজেক্ট, আই উইল সে এটা জটিল, কমপ্লিকেটেড প্রজেক্ট, কিন্তু বাস্তবায়িত করলে এটা খুবই ভালো হবে। যে আমাদের রোহিঙ্গা রিফিউজি যারা আসছে বিদেশ থেকে, আমাদের এখানে আসছে, আমরা তো তাদের ফেলে দিতে পারি না। মানুষের একটা মূল্য রয়েছে। তো সেইটা বিশ্ব যারা সংস্থা, সাহায্য সংস্থা, তারা প্রথমে এটা বলেছিল যে তারা শুধু রেফিউজিদের ব্যাপারে তাদের যা প্রয়োজনীয়তা সেটা মেটানোর জন্য তারা কাজকর্ম অর্থায়ন করবে। এই যাই বিদ্যুতায়ন, রাস্তা, ছোট ছোট রাস্তা, ঘরবাড়ি ইত্যাদি সব কিছুই।
তো এটাতে আমরা রাজি হইনি, মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন যে না, এটা কথা ঠিক না, সবাইকে করতে হবে। কারণ আমাদের সবাইকে মানে যারা এই ভুক্তভোগী, যে সমাজের পাশে এরা আশ্রয় গ্রহণ করেছে জেলাগুলিতে, সেসব কমিউনিটির অনেক ক্ষতি হয়েছে, চাপ তাদের উপর অনেক বেড়েছে। তাদের যে জনসংখ্যা যা ছিল তার উপর আরও 10 লাখ জনসংখ্যার চাপ হয়েছে। তো সেটার যে প্রয়োজনীয়তা করার জন্য, ভৌত প্রয়োজনীয়তা, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য চলে এটার জন্য তোমাদের টাকা দিতে হবে, অর্থায়ন করে সব প্রকল্পের জন্য করবে, না তাহলে করবে না, এটা অন্য কথা, আমরা যেভাবে চলে চালাবো। তো ওইরা ফাইনালি তারা রাজি হয়েছে যে না, আমরা সার্বিকভাবেই করবো। সার্বিকভাবে করতে গেলে এই এক একটা এলাকায় যে কমিউনিটি, যেটা যাদের উপরে নির্ভরশীল, আর তারা নিচেরা রোহিঙ্গারা, এইগুলি নিয়ে একটা সমন্বয়ের ব্যাপার আছে। এটা সমন্বয় না করলে অসুবিধা হবে। এবং সেখানে একাধিক মিনিস্ট্রি, 5-7টা মিনিস্ট্রি কাজ করতে হয় তাদের সেখানে। তো 7টা মিনিস্ট্রির কাজ সমন্বয় করা কঠিন, এবং কাজটা মন্ত্রণালয় করবে। আমরা পরিকল্পনা পাশ করে দিয়েছি, পিইসিটিসি সব কিছু করে দিয়ে অর্থায়ন করে দিয়েছি। আর এটা তার সিদ্ধান্ত নিয়েছেন সচিব মহোদয়, যা বললেন যে আমাদের যে ইআরডি যে সচিব আছে, ইআরডির তত্ত্বাবধানে এটা সমন্বয় করা হবে, যেহেতু এটা বিদেশি অর্থায়নে শুরু হচ্ছে জিনিসটা। তো এই জিনিসটা খুবই চ্যালেঞ্জিং এবং বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরকম একটা গুচ্ছ প্রকল্প, একটা ক্লাস্টার, একটা আমব্রেলা, একটা ছাতা নিজনগুলি প্রকল্প নাম একটাই, কিন্তু কাজ করছেন অনেকেই। তো সেটা মানে প্রধানমন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সেটা তিনি অনুমোদন দিয়েছেন। আরও অন্যান্য বিষয়াদি আছে। আমি সিনিয়র সচিব মহোদয়কে অনুরোধ করব তিনি যেন আরও একটু বিস্তারিত আপনাদেরকে জানান এই সমস্ত প্রজেক্ট যেগুলো নিয়ে আমরা কথা বললাম। সফটওয়্যার আমরা যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁয়ে, কথা বলছিলেন সেখানে পরিকল্পনা মন্ত্রী। একনেক ব্রিফিংয়ের পর প্রধানমন্ত্রীর অনেক নির্দেশনা তিনি তুলে ধরছিলেন। এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। কদিন বাদেই যে সবজি বাজারে ওঠার কথা তা এখন পানির নিচে। কৃষকরা বলছেন ফসলি জমি ডুবে যাওয়ায় লোকসানের পাল্লা আরও ভারী হবে। মাছের ঘের ভেসে যাওয়ায় মৎস্যজীবীদের কপালেও দুশ্চিন্তার ভাঁজ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভেঙে গেছে বাঁধ, ডুবেছে গ্রামের পর গ্রাম, তলিয়েছে ফসলি জমি। অতিবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলের কৃষকরা। লবণ পানিতে ফসলের মাঠ, গ্রীষ্মকালীন সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। তাতে এখনো যদি মেরামত না হয়, আমাদের গ্রামবাসী, ছেলে মেয়ে, গরু বাছুর, গবাদি পশু কিচ্ছু আমাদের থাকবে না। কৃষকরা জানান উৎপাদিত প্রায় সব সবজি বিক্রির উপযোগী ছিল, কিন্তু লবণ পানিতে লাখ লাখ সবজির ক্ষতিতে ভারী হবে লোকসানের পাল্লা। ভেন্ডি, আলু যা ছিল আমাদের সব শেষ হয়ে গেছে, আর ক্ষেত কামারি যা ছিল সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই। এই ফসল লবণ পানিতে সব তলায় গেছে, আমার নিজেরই প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে। শুধু ফসলি জমি নয়, ভেসে গেছে মাছের ঘেরও। এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবেন তা নিয়ে দিশেহারা মৎস্যজীবীরা। বেড়ি ভেঙে গিয়ে মনে করেন যে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে উপকূলের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী 7,30,000 ইউনিট গাড়ি বিক্রি করেছে ঝেজিয়াং গিলি হোল্ডিং গ্রুপ। এর মাধ্যমে প্রথমবার শীর্ষ 10-এ স্থান করে নিয়েছে চীনা গাড়ি নির্মাতা কোম্পানিটি। নিক্কে এশিয়া জানায়, জরিপ সংস্থা মার্কলাইন্স বিশ্বব্যাপী গাড়ি বিক্রির পরিসংখ্যান থেকে প্রকাশ করেছে এই তথ্য। 2023 সালের প্রথম প্রান্তিকে বৈশ্বিক গাড়ি বিক্রির তালিকায় 12তম স্থানে ছিল গিলি গ্রুপ। 2024 সালে জার্মানির গাড়ি নির্মাতা মার্সিডিজ বেঞ্জ গ্রুপ ও বিএমডব্লিউকে অতিক্রম করে 10ম স্থানে পৌঁছেছে তারা। পূর্ববর্তী বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির বিক্রি 27% বেড়েছে।
দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।